আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে আমি কি বলছি। হ্যাঁ, আজকের বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি, মানে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো। তারা তো কেন এবং কি কারণ, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। এবং তার আগে আমরা একটা পেপার নিউজটা পড়ি, সেটাতে আপনারা বুঝে যাবেন আসলে কি হয়েছে সেখানে ঘটনা। এটা হচ্ছে যে আপনার কালবেলার নিউজ। সেখানে ওরা বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 113 জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিআইবি। এই বিষয়ে আদালতে তারা অলরেডি তাদের জবানবন্দিও দিয়েছেন এবং তাদের ফাইলও দিয়েছেন। এখানে এই মামলাটার কি হয়েছিল জানেন? যে মামলাটা করেছিল, এটা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তথাকথিত বৈষম্য বিরোধীরা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট। ওরা একটা মামলা করেছিল যে 4 আগস্ট 2024 আগস্ট ধানমন্ডির সীমান্ত স্কোয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডি 27 নম্বরে আহত হয় শাহেদ আলী। সেই সময় ঢাকা কলেজ, সিটি কলেজ যে কয়েকজন শিক্ষার্থী সহ 9 জন আহত হয়। এই ঘটনার শেষে হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা করা হয়, যার মামলার বাদী ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা করেন। তো মামলাটি তদন্তে করেন পিআইবির পরিদর্শক তদন্ত শাহজাহান ভূঁইয়া। তদন্তে উনি বলেন যে এখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, যা বলা হয়েছে তা সঠিক নয়। এজাহারে যাদের নাম দিয়েছে, যারা আহত হয়েছে, একটা ইন্টারেস্টিং ঘটনা দেখেন। শাহেদ আলী, রাশেদ, জুয়েল, মাহমুদ নাহিদ, রাসেল, মিরাজ, জান্নাতুল ফেরদৌস নাইম, আয়শা আক্তার, শাম্মী আক্তার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এই ধরনের কোনো আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এখানে রাশেদ নামে একজন আছে, আবার সেটা আবার আমি না। হ্যাঁ, আমি কখনো আহত হই নাই, আমি মামলাও করিনি, তার মানে আমার নামটাও ভুয়া দিয়ে দিছে হয়তো বা। এখন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, এই নামগুলো নিয়ে ঢাকার শহরের প্রতিটি হসপিটালে ওরা যোগাযোগ করেছে, কোথাও এই নামের কাউরে পায় নাই। যে নামগুলো দিছে, ঠিকানাগুলো এটা পায় নাই। এবং এই তদন্ত মামলায় যার নাম, মানে মামলা সংক্রান্ত মামলাটার যে বাদীর ব্যাপারেও খোঁজ খবর নিয়ে সেইখানে বাদীকে পাওয়া যায় না। বাদী থাকতেন, বাদীর বাসার ঠিকানা দিছে যে শরীফের ভাড়া বাসায়। তো শরীফের ভাড়া বাসায় নোটিশ পাঠাইছে, পরে পুলিশ গেছে। শরীফ কয়ে যে আমি এরকম লোকের চিনি নেই, এরকম নামের কোনো লোক আমার বাসায় ভাড়াও থাকে না এবং আমার কোনো বাসায় ভাড়া দিই নাই, আমি নিজেই থাকি ভাড়া বাসায়, আমি আবার কারে ভাড়া দিব? মিথ্যাগুলো দেখেন। পরে যেই শরীফের আইডি কার্ড দিছে, ওই যে শরীফ থেকে শরীফা, শরীফা থেকে শরীফ, ওই রকম আর কি। হ্যাঁ, যে আইডি কার্ড দিছে সে আইডি কার্ডে লেখা কি আছে, তার বাড়ি হচ্ছে যে আপনার লক্ষ্মীপুর সদর 14 নম্বর মান্দারি এলাকা, সিরাজুল ইসলামের ছেলে তিনি। এবং 14 নম্বর ওয়ার্ড মান্দারি এলাকায় যায় সিরাজুল ইসলাম বা সিরাজুল ইসলামের ছেলে কাউরে পাওয়া যায় না এরকম। এরপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ কখনো খোলে কখনো বন্ধ থাকে। এগুলো কিন্তু পেপারের নিউজ, যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাইছে। ওই ভদ্রলোকেরা যখন ডাকছে, তখন সেই ভদ্রলোকও কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং ভুক্তভোগী যারা তাদের কাউকে আনতে পারে না, চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দিতে পারে নাই। এবং সেই শরীফ থেকে শরীফার সেই ভদ্রলোক সে নিজেও বইলা ফেলাইছেন যে ভাই এই ধরনের মামলা আমি করিই নাই, আমি জানিও না এগুলা কে বা কাহারা। ভাই আমি শোনার পর থেকে আমি ঢাকা শহরে আসিনি। এখন দেখেন এই মামলা থেকে এখন অব্যাহতি চেয়েছে কার জন্য? শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় সহ 113 জনের জন্য। এটা মিথ্যা মামলা। যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইলো যে আবু সাইদের মামলা যখন হইলো, এই যে শুয়োর শহীদ আবু সাইদ, এর মামলা যখন বলা হলো যে পোস্টমর্টেম করতে হবে, কারণ এর পোস্টমর্টেম এর আগেও যতবার তৎকালীন সময়ে করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে পুলিশের গুলিতে না, তারা কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে। এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে বসলেন যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য নেয়, গোসল করায়, তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল, ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও দিয়ে, তার মানে পেছন থেকে কেউ ছুরি মেরা বা কিছু মেরা। তা নাহলে আবু সাইদ গুলি খেয়েছে দিনের 3টায়, মারা যায় রাতের 8টায়, হসপিটালে নেওয়া হয় রাতের 8:30টায়। এতক্ষণ সে কোথায় ছিল? জামাত শিবির তারে ওইখানে বাইন্দা রাইখাই তারাই পিটাইয়া ছুরি মেরা মারছে।
এবং এগুলো সব বের হয়ে যাবে দিকে তখন এই যে সার্জিস নাইট সহ এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন, তারা ব্যাপক প্রতিবাদ জানাইছে, না 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 না, কোনো কুত্তা শহীদকে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না, কারণ কবর থেকে তুলে পোস্টমর্টেম করলে তখন সে যে শহীদ না, সে যে শুয়োর বা কুত্তা শহীদ এটা বোঝা যাবে। তথাকথিত কুত্তা শহীদ গুলাকে এখন কবর থেকে তুলে একটার পর একটা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার মাধ্যমে 15-20 জন আন্তর্জাতিক ডাক্তার যারা পোস্টমর্টেমে অভ্যস্ত তাদেরকে নিয়ে যায় পোস্টমর্টেম করা জানা উচিত যে আসলে কিভাবে মারা গিয়েছিল। কারণ একটা শুয়োরও আপনার পুলিশের গুলি বা কোনো গুলিতে মারা যায়নি। এগুলো সব হারামজাদায় জামাত শিবির নিজেরাই গুলি করে মারছে, এবং যেটার প্রমাণ আজকের এইটা। তবে জানি না এই পত্রিকার যে নিউজটা করেছে এই নিউজটা কতক্ষণ থাকবে বা এটার পরে কি হয়, হয়তো এই কেস ধামাচাপা পড়ে যাবে, আর একটা কেস উঠবে। তবে সত্যের জয় হবে। কখন কোথায় কিভাবে মরছে, কতগুলো মামলা অবৈধ হয়েছে, এবং এই মামলাগুলো থেকে সবগুলো থেকেই তদন্তে কোনো কিছুই উঠে আসবে না, এবং এই তদন্ত পুরোটাই জিরো হবে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাইলে এই মামলাগুলো সবগুলো থেকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়সহ হাজার কোটি যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছেন ওনাদের সকলকেই মুক্তি দিতে বাধ্য হবে। চলুন আমরা চোখ রাখি, দেখতে থাকি কি অবস্থা হয় আসলে এই মামলাগুলোর, কতক্ষণ টিকে, পত্রিকার কাটিংগুলো কতক্ষণ টিকে। যদিও হয়তো এই পত্রিকার নিউজটা তো হাওয়া হয়ে যেতে পারে, তাই আমি চেষ্টা করবো এই পত্রিকার নিউজটা যাতে সংগ্রহে রাখা যায় এবং সেটা যাতে সংগ্রহে থাকে। উপদেষ্টা ছিলেন না, ছিলেন টকশোবিদ। তখন আসিফ নজরুল বলেছিলেন 26 লাখ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করে, কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে 26 লাখ অবৈধ ভারতীয় টিকিটও খুঁজে পাননি তিনি। এবার তার নতুন অসত্য তথ্য বাংলাদেশের ক্রিকেটকে ঠেলে দিয়েছে বিরাট বিপদের মুখে। নানা ইস্যুতে গত 17 মাসে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। দেশ দুটির মধ্যে সম্পর্ক যা আছে তা মূলত বেঞ্চকে ঘিরে। এরই মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের ইস্যুতে ভারতে বিক্ষোভ দেখা যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি টি20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের প্রথম 3টি গ্রুপ ম্যাচ কলকাতা এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে। বিসিসিআই এর নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে পেসার মোস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ার পর পরিস্থিতি ঘোলাটে হয়। এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে বিসিবি চিঠি লিখে আয়োজক সংস্থা আইসিসি কে জানিয়ে দেয় নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলবে না বাংলাদেশ দল। তখন বিসিসিআই অস্পষ্ট কিছু পরিস্থিতির কথা উল্লেখ করেছিল। এই ইস্যুতে গত কয়েকদিনে একাধিকবার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার আবারও বাফুফে ভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এক বিস্ফোরক দাবি করেন। বলেন, আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে। আসিফ নজরুল দাবি করেন, মোস্তাফিজুর রহমান বাংলাদেশ দলে থাকলে ভারতের জাতীয় দলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। আসিফ নজরুল জানান, ক্রিকেট ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসি কে 2টি চিঠি পাঠিয়েছে এবং আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে আইসিসি নিরাপত্তা টিমের পাঠানো একটি চিঠি পরিস্থিতিকে আরো স্পষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাফুফে ভবনে দেওয়া বক্তব্যে আসিফ নজরুল বলেন, আপনারা নিশ্চয়ই ক্রিকেটের খবর জানার জন্য এখানে এসেছেন। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের নতুন কোনো ডেভেলপমেন্ট নেই। বাংলাদেশ 2টি চিঠি দিয়েছে এবং আইসিসির উত্তরের অপেক্ষায় আছি। এর মধ্যে একটি বিষয় ঘটেছে যা আপনাদের জানানো প্রয়োজন। আইসিসির যে সিকিউরিটি টিম আছে তারা একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টি বিষয় ঘটলে বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বাড়বে। শর্ত 3টি উল্লেখ করে তিনি বলেন, প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হন। দ্বিতীয়ত, বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশ দলের নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পাবে। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে ভারতে বাংলাদেশ দলের টি20 বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই। তিনি আরো বলেন,
আইসিসি যদি আশা করে যে বাংলাদেশের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠন করতে হবে, সমর্থকদের জাতীয় জার্সি পরা যাবে না এবং ক্রিকেট খেলার জন্য দেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে, তবে সেটি হবে চরম অবাস্তব ও অযৌক্তিক দাবি। ভারতের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশটিতে বিরাজমান উগ্র সাম্প্রদায়িক পরিবেশ এবং দীর্ঘদিনের বাংলাদেশ বিরোধী প্রচারণা সেখানে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব করে তুলেছে। তার মতে মুস্তাফিজ ইস্যু এবং আইসিসি সিকিউরিটি টিমের চিঠি এই বাস্তবতাকে সন্দেহাতীতভাবে প্রমাণ করে। তিনি জোর দিয়ে বলেন, ক্রিকেটের উপর কোনো দেশের একচ্ছত্র আধিপত্য থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার কারণে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হওয়া গ্রহণযোগ্য নয়। আইসিসি যদি সত্যি একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে তবে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বিবেচনায় নেওয়া উচিত। এই প্রশ্নে বাংলাদেশ কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। তবে ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, আইসিসি নিরাপত্তা দলের পক্ষ থেকে এমন কোনো চিঠির কথা জানেন না বলে জানিয়েছেন বিসিবির এক পরিচালক। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আইসিসি এখনো তাদের কোনো উত্তরই দেয়নি। আসিফ নজরুল যে অসত্য তথ্য দিয়েছেন সেটি মুহূর্তেই বুঝতে পারে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রীড়া উপদেষ্টার বক্তব্য বিসিবিকে পাঠানো আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়। বিসিবি বলেছে, যুব ক্রীড়া উপদেষ্টা আজ টি-20 বিশ্বকাপ ঘিরে আইসিসির চিঠির বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন। এটি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়া সংক্রান্ত বিসিবির অনুরোধে আইসিসি কোনো সরাসরি বা আনুষ্ঠানিক বক্তব্য নয়। এটি নিরাপত্তা হুমকি মূল্যায়ন সম্পর্কিত আইসিসি ও বিসিবির মধ্যে অভ্যন্তরীণ আলোচনার বিষয় ছিল। বিসিবি জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে নিরাপত্তার শঙ্কার কথা আইসিসিকে জানিয়েছে বিসিবি। দলের নিরাপত্তার কারণে ভারতের বাইরে বিশ্বকাপ ভেন্যুর ব্যবস্থার অনুরোধ করেছে। বোর্ড এখনো বিষয়টি নিয়ে আইসিসির উত্তরের অপেক্ষায় আছে। বিসিবির এমন ড্যামেজ কন্ট্রোল বিজ্ঞপ্তি ক্ষতি ঠেকাতে পারেনি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে, ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে, কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসি বিসিবির সাথে যোগাযোগের কথা স্বীকার করলেও আসিফ নজরুল যে 3টি দাবি করেছেন সেগুলো আইসিসি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে, ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে, কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকা বিষয়টি যে সমস্যা হতে পারে তা উল্লেখ করা হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি। এদিকে ক্রিক-ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে যে নিরাপত্তা বিষয়ক মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে তাতে 2026 টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য কোনো সুনির্দিষ্ট বা বাড়তি নিরাপত্তার ঝুঁকির কথা বলা হয়নি। অভ্যন্তরীণ এই মূল্যায়নটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বিসিবির নিরাপত্তা দলের সঙ্গে শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আইসিসির দেওয়া প্রতিবেদনে সামগ্রিকভাবে দলের জন্য কোনো ঝুঁকির কথা উল্লেখ না করা হলেও কিছু ভেন্যুতে কম থেকে মাঝারি মাত্রার ঝুঁকি এবং অন্য কয়েকটি কম বা নেই বললেই চলে এমন উল্লেখ করা হয়েছে, যা আইসিসির বিশ্বব্যাপী প্রচলিত সংশ্লিষ্ট ক্যাটাগরি নির্ধারণের অংশ এবং সেসব সাধারণ ম্যাচ স্থানান্তরের মতো সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হয় না। এদিকে গুঞ্জন রয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের ভেতরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দেওয়া হতে পারে। বিসিবিকে আইসিসি বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে প্রস্তাব করতে যাচ্ছে। এর অর্থ হলো বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে, আর যদি বাংলাদেশ এই শর্ত মেনে না নেয় তাহলে কঠিন শাস্তি নেমে আসতে পারে, যার দায় হয়তো আসিফ নজরুল আবারও কোনো গরম গরম বক্তব্য আর মিথ্যা তথ্য দিয়ে ঢেকে দিতে চাইবেন। কিন্তু ততদিনে যে ক্রিকেটের জন্য বাংলাদেশকে বিশ্বের মানুষ চেনে, সেই ক্রিকেটের যে ক্ষতি হয়ে যাবে সেটি অন্তর্বর্তী সরকার আমলে গত 17 মাসে যত ক্ষতি হয়েছে তার চেয়ে কম কিছু হবে না।
মনে ধারণা সামনের সংসদে বিএনপি থাকবে সরকারে, জামায়াত এনসিপি থাকবে বিরোধী কাতারে। কেউ জিতবে কেউ হারবে, কিন্তু খেলার রেফারি যে আগে থেকে নির্ধারিত তা লুকোনোর চেষ্টা করছে না রেফারি নিজেও, মানে নির্বাচন কমিশন। এই ধারণা শুধু গুঞ্জন নয়, প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যেও এর আভাস মিলছে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণার আগেই মানুষ ফল নিয়ে নিশ্চিত, আর এই নিশ্চয়তা মানেই মানুষের কোনো উৎসাহ নেই। যে উৎসাহ জনগণের নেই তা দেখে বিদেশিরাও প্রশ্ন তুলছেন, ইনক্লুসিভ না হলে কি হবে, ক্রেডিবল হবে? উত্তর এখনো পাওয়া যাচ্ছে না। কোনো বিদেশিরা আবার খুবই আগ বাড়িয়ে ইউনূস সরকারকে বৈধতা দেওয়ার জন্য, ইউনূস সরকারের কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সেজন্য মিলিয়ন মিলিয়ন ইউরো ইনভেস্ট করা হয়েছে পিআর ফার্মকে এসব রাজনীতিবিদদের ম্যানেজ করার জন্য। আইনের শাসন নেই বললেই চলে, এবং সংশয় সে কারণেই। সংবিধান আছে, কিন্তু তা যে কোনো রাতে যে কোনো অধ্যাদেশে বদলে যেতে পারে। এই আতঙ্ক মানুষকে ভোট কেন্দ্রে যেতে দ্বিধায় ফেলে দিয়েছে। নিরাপত্তা বাহিনী আছে, কিন্তু তারাই যখন ভোট চুরির অভিযোগে অভিযুক্ত, তখন তাদের হাতে নিরাপত্তা চাওয়াটা খুবই হাস্যকর। গণমাধ্যম আছে, কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা যখন রাষ্ট্রদ্রোহ হয়ে যায়, যখন সরকারের বিরুদ্ধে কিছু বললেই আনিস আলমগীরের মতো সাংবাদিককে আটকে রাখা হয়, অন্তত পক্ষে শখানেক সাংবাদিক এখন কারাভ্যন্তরে আছে, তখন সংবাদও আর জানতে ইচ্ছা করে না কারো। এই পরিবেশে ভোট দেওয়া মানে শুধু সিল মারা নয়, নিজের অস্তিত্বটাকে আরো পরীক্ষায় ফেলা। মানুষ জানে পরীক্ষায় পাশ ফেল যাই হোক, খাতা যে পুরো পূর্বেই কেউ বদলে দেবে, মানুষ সেটা জানে বলেই তার কোনো আগ্রহ নেই নির্বাচন নিয়ে। একটি পাতানো সরকার পাতানো নির্বাচন করে যাচ্ছে। কিন্তু এখনো প্রশ্ন, আদৌ হবে তো? নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও রাস্তায় তেমন ভিড় নেই, হাট বাজারে নেই তেমন কোনো আলোচনা। দোকানদার বলছে ভোট হবে শুনছি, কিন্তু ক্রেতা আসে না। মানুষের মনে খাচ্ছে না এই ভোট হওয়ার কথা। খেটে খাওয়া মানুষ বলছে ভোট দিলে কি হবে, গতবারও তো দিলাম, কিন্তু গন্ডারে চড়ে যে জিতলো সেটা তো আমার চেনা নয়। তরুণরা বলছে আমাদের তো ভোটার হওয়ার কথা ছিল উৎসবের, কিন্তু উৎসবে গেলে পুলিশ ধরে নিয়ে যায়। এখন উৎসবই ভয়। এই ভয়, এই অনীহা, এই বিতৃষ্ণা, এগুলো কোনো রাজনৈতিক দলের মিছিল উৎপন্ন হয়নি। এগুলো ঘরে ঘরে জন্ম নেওয়া অনাস্থা, ভয়ঙ্কর অনাস্থা। অনাস্থার কারণ পরিসংখ্যানেও ধরা পড়ে। ধরা যাক আওয়ামী লীগের কঠোর সমর্থক 40%, তাদের বাইরে আছে আরো 20% মানুষ যারা হ্যাঁ না বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে দেশ চাই না মনে করে। অর্থাৎ শুরুতে 60% ভোটারের মনে নাম লেখানোর মানে ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই। বাকি 40%-এর মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি স্বতন্ত্র মিলে ভাগাভাগি চলছে। তাদের মধ্যে অনেকের ভয়, অনেক অবজ্ঞায়, অনেকে প্রবাসে, ভোট কেন্দ্রে যাবেন না তারা। ফলে প্রকৃত ভোট পড়তে পারে সর্বোচ্চ 22 থেকে 25%। কিন্তু এই 25%কেই বড় করতে বলা হয়েছে, এই 25%কেই দেখাতে বলা হয়েছে 70% ভোট পড়েছে বলে। একথা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেভাবেই হোক 70% ভোট নিশ্চিত করতে হবে। কেমন করে? রাতারাতি ব্যালট বাক্স ভরে দেওয়া হবে, ভোটার তালিকায় মৃতদের নাম তুলে দেওয়া হবে, একই ছবি দিয়ে কয়েকটি জাতীয় পরিচয়পত্র বানানো হয়েছে ইতিমধ্যে। এসবই আগেও হয়েছে, এখনো হচ্ছে, এবং এই নির্বাচনে তো হবেই। তফাৎ শুধু এই যে আগে লজ্জা ছিল, এখন লজ্জার বালাইটুকু নেই বলেই জুলাইয়ের ষড়যন্ত্রকারীরা এখন সংসদে বসার স্বপ্ন দেখছে। তাদের যুক্তি, আমরা সরকার ফেলেছি তাই রাষ্ট্র ক্ষমতা আমাদের অংশীদারিত্বে হতে হবে। এই যুক্তি গণতন্ত্রের নয়, এই যুক্তি মাফিয়ার। যে ভাঙে সেই পায়। এই যে মাৎসান নেয়, এই যে ভয়াবহ চিন্তা, এখন নির্বাচনের ভিত্তি হচ্ছে এটাই, আমার দখলে সবকিছু আসতে হবে, রাষ্ট্রকে আমরা দখলে রাখবো। কিন্তু মাৎস্যর ন্যায়ের যে শেষ পর্যন্ত বড় মাছ ছোট মাছকে গিলে খায়, সেটা তারা ভুলে যায়। আজ যারা -2 ফর্মুলায় আওয়ামী লীগ বিএনপি দুটোকেই দুর্বল করতে চেয়েছে, এখন শুধুমাত্র আওয়ামী লীগকে দুর্বল করতে চাইছে। তারা ভাবছে পরে নিজেরাই রাইট শেয়ার করবে, কিন্তু ভোটার যখন থাকবে না তখন শেয়ারের হিসেবটা যে বন্দুকের নলেই ঠিক হবে, এটা ইতিহাস বারবার প্রমাণ করেছে। ইতিহাস এও বলছে বাঙালিকে শাসন করা যায় না, শুধু হত্যা করা যায়। 1971-এ পাকিস্তানি হানাদার বাহিনী শেষ পর্যন্ত শাসন করতে পারেনি, কারণ বাঙালি মেনে নেয়নি। আজও যদি কেউ ভাবে জোর করে ভোট করে, জোর করে ফল ঘোষণা করে, জোর করে সংসদ বসিয়ে দিলেই শাসন সম্ভব, তবে বোকার স্বর্গে বাস করছে সে। নির্বাচনের 3 দিন পর থেকেই শুরু হবে নতুন অস্থিরতা। এমনিতেই বাংলাদেশ একটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক
ধ্বংসস্তূপের কিনারায় এসে দাঁড়িয়েছে। নির্বাচনের পরে সেটা আরো ভয়াবহ হবে, যেভাবে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এখনো বাঙালির রক্তে আছে সেই একই অমান্য অবাধ্য জিন, যে জিন 1952 রাস্তায় নেমেছিল, 1969 গর্জে উঠেছিল, 1971 যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই জিন ঘুমিয়ে আছে মাত্র, মরে যায়নি। একদিন ঘুম ভাঙবে, তখন এই পাতানো নির্বাচনের কাগজপত্র, এই কৃত্রিম সংসদ, এই সাজানো রাষ্ট্র সব একসাথে উড়ে যাবে। আর তাই উৎসাহ নেই মানুষের। আপনি লক্ষ্য করে দেখবেন, টিভি রিপোর্টেও আপনি দেখবেন না যে নির্বাচনের উৎসাহ আছে কোথাও। সরকার বহু চেষ্টা করে সব উৎসাহ আনার চেষ্টা করছে, কিন্তু উৎসাহ পাওয়া যাচ্ছে না কোথাও। উৎসাহ থাকবে কি করে? যে নির্বাচনে জিতলে জামায়াত আসবে, হারলেও জামায়াত আসবে, সেখানে জয় পরাজয় দুটোই পরাজয়। যে নির্বাচনে বিএনপিকে বলা হচ্ছে জামায়াতের চেয়ে ভালো, সেটা শুনে মানুষ ভাবে ভালো খারাপের মধ্যে ফারাক যদি 2 ইঞ্চি হয় তাহলে আমার ভোট দিয়ে লাভ কি? যে নির্বাচনে আওয়ামী লীগকে বলা হচ্ছে দূরে থাকো, তাকে আসতে দেওয়া হচ্ছে না কোথাও, তাকে না রেখে নির্বাচন করার ঘোষণা দেওয়া হচ্ছে, সেটা শুনে মানুষ বুঝতে পারছে যে এখানে জোর করে একটি পক্ষকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। এই খেলায় মাঠে নামা মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই মানুষ মাঠে নামছে না, ঘরে বসে আছে। ঘরে বসে থাকাটাই এখন তাদের প্রতিবাদ। এই নীরব প্রতিবাদ একদিন গর্জন হবে, সেটা ইতিহাসের নিয়ম। এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের আমলে 3টি নির্বাচন হয়েছে, এবং এই 3টি নির্বাচনকে আপনারা বলছেন অনিয়মের নির্বাচন, অবৈধ নির্বাচন। কিন্তু তার চাইতেও যে ঘোষণা দিয়ে ইউনূস সরকার ক্ষমতায় এলো, তারা বলল তারা একটি সুষ্ঠু নির্বাচন করবে, অংশগ্রহণমূলক নির্বাচন করবে, এবং সেটি করতে গিয়ে তারা এখন নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে 70% ভোটার দেখাতে হবে, যেভাবেই হোক ভোটার টার্ন আউট 70% দেখাতেই হবে। এটা মানুষ যখন জেনে গেছে, মানুষ তখন বলছে আমি গেলেও 70% হবে, না গেলেও 70% হবে, তার চেয়ে না যাওয়াই ভালো। গিয়ে ওখানে বোমায় মারা যাব না অস্ত্রে মারা যাব। অস্ত্র তো দেশে বাংলাদেশে আসছে, এবং যেসব অস্ত্র লুট হয়েছিল তা সেগুলো জমা হয়নি। ফলে সবার হাতে অস্ত্র আছে, সবার ঘরে ঘরে অস্ত্র আছে। কে হায় নির্বাচনে ভোট দিতে গিয়ে মারা যেতে চায় বলে? মানুষ মারা যাওয়ার ভয়ে আছে, জীবনের ভয়ে আছে। এই ভয়ের পরিবেশে নির্বাচন, তারপরে গণতন্ত্র। দুঃখিত, বাংলাদেশের অবস্থা এই। জানালাম, মিলিয়ে নেবেন আপনি আপনার অভিজ্ঞতার সঙ্গে।